দোল সংক্রান্তি ওরা নাম ভিন্ন। হয়তো আপনি দক্ষিণে আপনি যদি এসে যান, তামিলনাড়ু এটা দোল সংক্রান্তি নামে পালিত হয়, কোথাও এক এক জায়গায় এক এক রকম পালিত এই হিসেবে পালিত হয়। তার মানে এটা বাঙালির আগের ব্যাপার না, কিন্তু এইটা ওদের ব্যাপার। মুসলমানরা প্রথম আসার পরে এই ডেটটাকে পাল্টে দিয়ে চন্দ্রমাস করেছে, বুঝতে পারছি? মুসলমান চন্দ্রমাস করে, চন্দ্রমাস করেছে। আকবর আবার দেখছে ট্যাক্সের ঝামেলার কারণে আবার আকবর এসে এটাকে সূর্য মাস করবে, এইগুলো বিষয়টা। ফলে যদিও ট্র্যাডিশন ধরদের ট্র্যাডিশন অনেক আগে, আকবর সমাজের ট্র্যাডিশন ধরতে পারে, অসুবিধা নেই আকবর। কিন্তু ব্রিটিশরা সেই জিনিসটা ফলো করলো, তারা এটার অত্যাচারের দিন, সত্যি দুর্দিন। আরটা কি অনেকে কিন্তু বলে যে না, কিন্তু হিন্দু কালচার না, এটা সে হিন্দু কেন কালচার? বিকজ হিন্দু একটা বড় গোষ্ঠী, জনগোষ্ঠী দেশ, তারা যেভাবে প্রতিদিন চালে আসছে কালচার হলো দোষী সত্যি নেই। অর্থাৎ হিন্দু কালচার মানে হচ্ছে এরা এই দিনটাকে বহুকাল আসতে ওই যে বিশেষ রবীন্দ্রনাথ চলে দেখবেন, রবীন্দ্রনাথকে যখন তার বাবা প্রথম পাঠায় জমিদারিতে, সেটা রবীন্দ্রনাথ জমিদারি গেলে এরা দেখেন ওই আসলটা পূর্ণা বলে একটা পূর্ণা একটা পূজা হয়। কি পূজা হয়? রবীন্দ্রনাথ দেখবেন পূজার দিনে পূর্ণাহর দিনে পূজা হয়। রবীন্দ্রনাথের জন্য একটা সিংহাসন, নায়ক সাহেবদের জন্য একটা ভালো জায়গা, মানে বন হিন্দুদের জন্য। আর যারা কৃষক হিন্দু তাদের জন্য একটা ফরাস পাত দিয়ে দেওয়া আছে, ওইখানে তারা বসবে, মানে একটা চাদর পেছানো আছে। আর মুসলিম কৃষকদের জন্য ওইটাও না, বুঝতে পারছি আরেক পাশে। আমি রবীন্দ্রনাথকে কিন্তু আমি একটা কোট করছি। রবীন্দ্রনাথ দেখলো ব্রিটিশ যুক্তিতে, রবীন্দ্রনাথ রায় এটা কি কত প্রথম গেছে কম বয়স, এটা কি সে বুঝলো যে না, এটা ভাঙলে আজকে ভেঙে ফেলতে হবে। তো রবীন্দ্রনাথ আজকে মিলনের দিনে এসব কেন? সবাই আসো আসো, তো সবাই হাত রাখছে, আসো আসো, সবাইকে সে কাছে ডাকে। এটা দেখে রেগে মেগে তার না একটা সব চলে গেল, এই কি ব্যাপার, ধর্ম নষ্ট করে দিচ্ছে। রবীন্দ্রনাথ ডাকছে, আবার জানেন রবীন্দ্রনাথ এটা জানেন যে রবীন্দ্রনাথ হিন্দু ছিল না, সে কিন্তু মূর্তি পূজা করতো, ব্রাহ্মণ ছিল, তাকে সে বিশ্বাস করতো। রামমোহন এসে চালা, রামমোহন মাদ্রাসায় করছে বলছি আগে, আসলে বলি নেই, রামমোহন তো মাদ্রাসায় পড়াশোনা করছে। মাদ্রাসাকে সে কী শিখলো প্রথম? তর্কবিদ্যা। মুসলমান আমাদের মুতাজিলা একটা গ্রুপ আছে, তর্কবিদ্যা। যার ফলে কোরআন ফাইনাল কথা না, আল্লাহ ফাইনাল, সেটা বলে আল্লাহ ফাইনাল, কোরআন ফাইনাল। কোরআন আমাদের ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহকে মানি না। এটা হচ্ছে বহুদিন ধরে মুতাজিলারা, এই যে ধরেন আল রাজি, ইবনে সিনা, মুতাজিল, এবং এরা এই জন্য জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারছে গ্রিস ফিলোসফিতে। এই মুতাজিলাদের পাল্লায় পড়লেন, তাদেরকে শিক্ষা পাইলেন রামমোহন। ফলে রামমোহন তর্কবিদ্যা শিখে আসে, এবং রামমোহন ওইখান থেকে একশোবাদ নিয়ে আসে, বিশ্বাস নিয়ে আসে, সব কিছু করে। এসে যখন সে একশোবাদ প্রচার করে, বাপ তো গেল বোকা হয়, ওনারে পাঠাইলাম চাকরি বাকরি পাবে, ফার্সি জানলে, এ কি তো হিন্দু এ তো মুসলমানই চলে আসছে। মধুসূদন বাবা কিন্তু ফার্সি জানতো। মধুসূদন বাপ গরিব হয়েছে কেমন? 35 সালে যখন কোর্ট থেকে ফার্সি ভাষা উঠে গেল, তারপরে মধুসূদন বাপের আর কিনে ইনকাম না, ইংরেজি বলতে পারে না। অর্থাৎ কোর্ট সে চলে চলে আসলো, মধুসূদন বাপ কিন্তু গরিব হয়েছে। মধুসূদন এক কারণে গরিব হয়নি, এটা একটা কারণ, ঠিক আছে? তো ওই ফার্সিতে পর্যন্ত ছিল রামমোহন থেকে, তো রামমোহন তার ওগুলো করে, রামমোহন এসে দালালি করছে, ইংরেজদের বেনিয়ান ছিল, প্রথম বইটা লিখছে সেই ওইটা নিয়ে একেশ্বর পালিদের পুঁথি, ওইটা আগে ফার্সিতে আমি ওইটা প্রতিটা বই লেখার পরে সে পুরোটা লিখছে হিন্দু বেদান্ত। বাপ কি করছে, তার পাঠিয়েছে পড়তে, পাঠিয়েছে বেনারসে যা, এটা তো হিন্দু মুসলমান লিখছে, তো বেনারসে যা পড়তে। এই বেনারসিকে পড়ে পড়ে বেদ করে দেখায়, বেদও দেখি কথা আছে একেশ্বর পাবে, মেয়ে তো বৌমূর্তি নাই, ফলে 100 বাদ হয়ে গেল। তার চালা হইল কে? রবীন্দ্রনাথের বাপ। রবীন্দ্রনাথ দাদা কিন্তু হয়নি, রবীন্দ্রনাথ দাদা কিন্তু একটা ক্লোজ ছিল, সে কিন্তু হিন্দু দেখে গেছে, কিন্তু তার বাপ দেবেন্দ্রনাথ, তার চেলা হইলো ছেলে, চেলা হলো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের একটা গ্রুপ চেলা হলো তার, আর এক গ্রুপ চাচারা ওই দিকে রয়ে গেল, বিরোধ হল। তবে রবীন্দ্রনাথ হিন্দু ধর্ম পালন করে না, সে তো ব্রাহ্মা 100 বার বিশ্বাস করতে। কোন সবাইকে ডাকলে যাও, ওরা রাগ করে চলে গেল। এটা আমি রবীন্দ্রনাথ গল্প করছি। রবীন্দ্রনাথ তখন বললো কৃষকদেরকে ওদেরকে ডেকে নিয়ে আসো, রবীন্দ্রনাথ করছিল ডেকে নিয়ে আসো, যাও ডেকে নিয়ে আসো। তো সবাইকে আসেন আসে নিয়ে আসলো, ওরাও চাকরি করতে হবে। এই যে রবীন্দ্রনাথ যেটা করছে সব জায়গায় হয়নি। ফলে মুসলমানদের বাকি বলে যেটা ধর্ম, এটা তো ভুল কিছু নাই।
আর ধর্ম থাকাটার মতো দোষের কিছু না, কিন্তু সত্য স্বীকার করে সমস্যা করি। আমি যদি বলি যে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখ আমি রাখি নাই, আমি নতুন পয়লা বৈশাখ বানাবো আজকে হতে পারে। তাহলে আপনাকে বলতে হবে যে আমার পয়লা বৈশাখ শুরু হয়েছে 1967 সাল থেকে। কোথায়? কেন করছে? ছায়ানট কেন করছে? এটা পাকিস্তান বিরোধী আন্দোলন হিসেবে করছে, বাংলা ভাষার পক্ষে। ঠিক আছে, তো এই সত্য বললেন তো যে এটা আমরা সেদিন থেকে করছি, আগের কথা সব ঠিক আছে, কিন্তু আপনি যদি গোলামি করেন যে আমারটাই সত্য বাকি সব মিথ্যা, তাহলে তো হবে। ফলে এই লড়াই শেষ হবে না, আনন্দ মিছিল এমনভাবে করতে থাকবে না। কারণ পয়লা বৈশাখ কোথাও কোনো মিছিল নেই, ভারতবর্ষে কোথাও কোনো মিছিল নেই, কলকাতা তো নাই। আপনি বানিয়েছেন একটা মিছিল বানিয়েছেন, অসুবিধা নাই। তো আপনি একটা আনন্দ মিছিল বানাইলেন কেন? মঙ্গল মিছিল আপনি সেন্সিটিভ কিছু বানাইলেন কেন? সবাইকে ঢুকতে দিচ্ছেন না কেন? ফলে আমরা অনেক কিছু নিয়ে গোলামি যে করি, সেই গোলামির জায়গাটা আমাদের সবার আছে। আর বলছি যে এইটা ইউনিভার্সিটি যদি আসে তা শুধু না, অন্য যদি আসে তা কিন্তু তা আমাদের সবার মধ্যে এই গোলামিটা আছে। এইটাও তোমাকে আমাকে নিজেকে আগে এই গোলামিটা যদি মুক্ত দিতে বলো যে না হয় সবাই, তাহলে আমরা কিন্তু আসলে অ্যাড্রেস করতে পারবো না। কারণ আমি সবসময় গোলামি দিয়ে কথা বলি। আমি যদি সত্যি ডেমোক্রেসি বিশ্বাস করি, আমাকে বিশ্বাস করতে জামাতের কালকে নির্বাচনে জিতে আমি হাসিমকে জামাতকে নির্বাচন আসবো কেন আসতে? ওই যে বললাম শেখ মুজিবকে যদি জিততো, পাকিস্তানের যদি দরকার না হতো, শেখ মুজিব ক্ষমতা দিয়ে দিত। এবং যেহেতু 3 বছর পর শেখ মুজিব নাই, কারণ আসলে সিস্টেমের মধ্যে শেখ মুজিব কী করতো, যেখানে আমলাও চলবে, আপনি খেয়াল করেন ছবি তো শেখ মুজিব কী করতো। জামাতে থেকে আপনার জন্য আপনারা এসে সাজা থেকে যাবে, চোস্তা হয়ে যাবে, হতে পারবেন। জামাতের চেয়ারের দিকে বেঁধে আসলে কী করতে চাই, আমি বুঝতে পারছি কথা। ফলে কিন্তু আমি কিন্তু করতো গোলামি, কিন্তু খেয়াল করেন না, আমি কিন্তু বলি ডেমোক্রেসি চাই, কিন্তু আমি বলি জামাতকে খাওয়া দিত। আচ্ছা জামাতের খাওয়া দিতে না, তুমি কেন জামাত নিষেধ করলো না? তুমি ক্ষমতা ছিল তো নিষেধ করে দাও। তুমি জামাতকে যে রাজনীতি করবা, জামাত উত্থান কবে থেকে? 71 থেকে। আপনি খণ্ড পত্রিকা করে দেখেন, আপনি ইত্তেফাক করে দেখেন, আপনি সঙ্গে করে দেখেন ওই সময়কাল, আপনি দেখবেন। এই যে আমরা তো বলি যে আমি মুক্তিযুদ্ধ করছি, কথা সত্যি বুঝতে হবে। আমি নিজে সত্যি সত্যি মুক্তিযুদ্ধ করতো, তাদের সেরকম একটা যথাযথ মুক্তিযুদ্ধের কোনো প্ল্যানও ছিল। আমি বললাম না যে আমার বাবা তো সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ হওয়া উচিত, আমার কাছে হ্যাঁ হওয়া উচিত। আমি তো লাফাই গিয়া ওই কম্পাসে ট্রেনিং দিতে গেলাম পরিকল্পনা ছিল দুশো কিছু না, আমাদের থেকেই হওয়া দরকার ছিল। সেই মধ্যে আপনার মধ্যে চয়েস ছিল ওই দিন যে আমি ভারতে না গিয়ে যুদ্ধ শেষ করবো, ছিল না। কারণ আমাদের প্রিপারেশন থাকতো আগে থেকে, আমরা ভারতে না গিয়ে এখানে করার চেষ্টা করতাম। অনেকে করছে, কিন্তু আমরা মনে করছি আমাদের সাপোর্ট দরকার। যদি তো মনে করে থাকে যে ভারত আমাদেরকে এই কারণে অনেক কিছু বাধ্য করবে, চাপাই দিবে, তারপর আমাকে যেতে হবে, বুঝতে পারছি। যেমনি 24শে জুলাইতে যারা জামাতকে পছন্দ করে না, ইসলামীদের পছন্দ করে, তারা কি চাইছে না যে আসুক, আসলে তো এই যে চান পাবে না? সেম মানে হিস্ট্রি তার মতো করে রোল প্লে করে, আপনার চয়েস অনুযায়ী করেন। আপনি বললেন না যে আমার এইটা হবে কেন, এইটা হবে না, এইটা হবে কেন, এইটা করে না। আপনি একটা মিছিল যখন হাঁটি, আপনাকে বুঝতে হবে এই মিছিলে কিন্তু বহু রকম লোক থাকে। এই মিছিল এক একজন লোকের এক এক স্বার্থ, এই স্বার্থ যে ধরো সেই মিছিলে বেরিয়ে চলে যাবে, মিছিলটা চলে হয়ে যাবে। 8টা লোক এখান থেকে মিছিলের স্বার্থ ছিল, সে বেড়ে হয়ে যাবে, সে থাকবে না, স্বার্থ হয়ে যাবে, এই হচ্ছে। ফলে আপনি যতই বলেন হাসিনার আমলে কিন্তু 30% লোক এই আন্দোলনে ছিল না, 10% বলে 30% লোক আন্দোলনে ছিল না, 25% লোক আন্দোলনে ছিল। এটাই সত্য। কারণ সত্যটা হলো এই যে 71 সালে সমস্ত জাতি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না 2%। কেন? তাদের কাছে মনে হচ্ছে ওরা বলে উর্দু, আমরা বলি বাংলা, এখানে দখলদার ছিল খুব কম, সামান্য কিছু লোক। হ্যাঁ, সেই দখলদার মনে করছে এখানকার আমলা সামরিক বাহিনীকে যে এই ভূখণ্ডটা যদি আলাদা হয়, তাহলে আমি তো মেজর থেকে বেশি হতে পারবো না। তাহলে এই যে স্বাধীন হইলে আমি কিন্তু মেজর থেকে সঙ্গে সঙ্গে জেনারেল হবো, বুঝতে পারছো কথা? এটা সত্য আপনি ফলে যদি অংশগ্রহণ করছি, তার অংশগ্রহণ ছোটো করছি, তার স্বার্থটাই ছোটো করে ব্যবসা দেখে মনে করছে যদি ভাগ হয়ে যায় পাকিস্তান কমপ্লিট করতে পারে। আমি এখান থেকে তো পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করেছি, ওরা পাকিস্তানে করছে। ফলে আমরা আমাদের প্রত্যেক স্বার্থ এখানে আসছিলাম। আপনি যে বড় রাজনীতিবিদ হইতে তাহলে আপনি সব বুঝেই চুপচাপ ভাবতেন যেগুলো ঘটবেই। আমি কেমনি এটা কমাইতে পারবো, নিয়ন্ত্রণ করবো, থাকবো কেমনি, আমি চিন্তা করতাম।
যে জন্য নাজিরউদ্দিন সাহেব এবং শহীদুল খান বলছিল একটা সময় এসে তাদের তৎকালীন সময় ভালো আইডিয়া যে একটা এটা তো ওইটা তো ওই আওয়ামী লীগের না আওয়ামী লীগ কি কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে পাকিস্তানের সংবিধানের ভিত্তিতে তো সেটা না যে স্বাধীন হয়েছে সংবিধান তো হয়েছে তাহলে এই দেশে তো আওয়ামী লীগের ওই নির্বাচিত আওয়ামী লীগ তোমাদের না পারে পারতো যেখানে আমেরিকা এই আন্দোলন করে দেশ স্বাধীন তাহলে সেই কারণে কাজী সাহেব বললেন এবং সেদিন খানে কী বললেন এটা জাতীয় সরকার কী হবে তাহলে জাতীয় সরকার যে লাভটা হবে যে বিরোধিতা করার লোকগুলো কমে যাবে একটা নতুন দেশে এই বিরোধী দলের সাথে লড়াই করতে গিয়ে আমার এনার্জি কম থাকে আমি জাতীয় সরকার করলে আরটা কি সেজমের তাজুদ্দিন জানতেন ভারতের চেহারা সেজম খান অনেকেই আমাদের সেক্টর কমান্ডার ভারতের চেহারা দেখে আসছে এমনকি জাফর চৌধুরী যাবে এমনকি খালেদা সাহেবকে বলেছিলেন জাফর চৌধুরীকে আমাকে নিয়ে যান মেয়েরা যুদ্ধ করবো কারণ ভারত আর্মস পাওয়া যায় না এটা পাওয়া যায় না সেটা পাওয়া যায় ফলে ভারত সরকারকে আসলে ভারতের জনগণ নাকি বুঝতে পারছি দেখেন আমাদের রাজনীতির ভুল ভারতের জনগণকে আমাদের সমর্থন দিয়েছে হৃদয় দিয়ে ভারত সরকার আসলে চেয়েছে কি এইটাই করার জন্য তো গল্প আগে বললাম যে ব্রিটিশ সময় থেকে যখন একটা ক্লাস গ্রুপ হচ্ছে বন্দোবস্তের দিন তারা ভারতের সবগুলো কৃষক আন্দোলনকে বাধা দিত সবগুলো কৃষক বাধা দিত হিন্দু মুসলমান আন্দোলন আপনি যে পরের পত্রিকা দেখবেন এরা পৃথিবীর সময় কী নোংরা ভাষার কথা বলছে পত্রিকা ভদ্রলোকে অথবা এখন তাদের বের করছে তারা কবে সচেতন হইলো যেদিন তার টাকা পয়সা বানায় টানায় যখন তারা মনে করলো 57 সালে কিন্তু দালালি করছে সমস্ত ভারতের সবাই লড়াই করতেছে সমস্ত ভদ্রলোকরা কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের বিরুদ্ধে আমাদের প্রিয় কিনা জনাব সম্মানিত বিদ্যাসাগরের কিন্তু বিরুদ্ধে তবে বিদ্যাসাগরের মধ্যে একটা ন্যায়বোধ ছিল উনি তো আসলে দালাল ছিল না ইংরেজদের উনি মনে করতে ইংরেজরা আসছে আলো নিয়ে এই কারণে উনি যখন সেই বিজয় লাভ করে ইংরেজরা ওনার বিবেক ছিল বলে ওই যে একটা নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়া ছিল একমাত্র বিবেকানন্দ সেই অনুষ্ঠানে যান ঠিক আছে আর মধুসূদন বাইরে ছিল এখন আমি যেটা বলতে চাইছি ওই যে গ্রুপটা মনে করলো যে আমরা ওই ঘটনার পরে দেখলো তারা শিখলো কিন্তু তারা শিখলো তারা যাদের বিরোধিতা করেছে তাদের কাছে শিখলো স্বাধীনতা কী কারণ কার্ল মার্কস বলতেছে এটা প্রথম স্বাধীনতা যুদ্ধ আর এরা কি বলতেছে মুঘলদের ফিরিয়ে আনার লড়াই যেমন আজকে হাসিনা বলছে না একটা মিলাবেন নিতে হাসিনাকে বলছে জামাতকে ফিরে আনবে পাকিস্তান ফিরে আনবে বলছে না খেয়াল করেন একই কথা কিন্তু ইংরেজরা এবং সরি এই ভদ্রলোক তখনও বলছে ফিরে আনবে আসলে ফিরে আনতে যায় না এবং যায় না শুধু না আপনি ইন্টারেস্টিং করে এই লড়াইটা যে লোকটা ছিলেন তার বছর চলেছিল ইউনিসেফ এইসব যেরকম নেতৃত্ব দিয়েছে সে কোনো আসতে চায়নি বলছে আমার বয়স আমি তোকে ইংরেজদের চলি আমাকে ওরা ট্যাক্স দেয় তাদের চলি ওরা সাহস দিল তখন বললো যে যখন 72 জন রাজি হলো আসতে তখন সে পুরো অনেস্ট এখানে চলেছে এসে এটা চিঠি লিখলো সব রাজাদের সামন্তদেরকে যে আপনারা আসেন আমরা কনসিডারেশন করি আমি ক্ষমতা ফিরিয়ে নিতে চাই না আপনি ভাববেন যে আমি ক্ষমতা করছি আমি চাই সমস্ত ভারতবর্ষে একই আপনারাই রাজ্য চান কিন্তু আপনারা ফিরবে ঠিক আছে আমরা হেরে গেলাম কেন প্রধানত এই শিক্ষিত লোকদের আরও কারণ থাকে শিক্ষকতা একটা বড় কারণ ঠিক আছে এখানে সব ঠিক আছে আরও নানা কারণ ছিল বিশ্বাস কাউকে নানা কিছু ছিল 57 সাল 10 বছর পরে এই ভদ্রলোকরা স্বাধীনতা চাচ্ছে এই 10 বছর ইংরেজকে তারা চাচ্ছে 10 বছর পরে ঠিক শিক্ষকরা কীভাবে চাচ্ছে খেয়াল করে এইটা বলতে হয়তো কিছু বোঝা হতেও পারে যেন চাইছে যে ইংরেজকে দাঁড়াই দেবো আমি ক্ষমতাটা আমি নিব সেই ক্ষমতার ভাগিদার আমরা ভদ্রলোকরা হব বুঝতে পারছি আমরা এই জমিদার শিক্ষিত আমরা এই যে বর্ণহীন ব্রাহ্মণরাই হবে না ছোট লোক কিন্তু মুসলমান তো নাই কারণ মুসলমান সমাজ তার তো আগের একটা সেটা কি কারণ মুসলমানকে আমি যতই গাল দেন মুসলমানদের তো কিছু তো মানে শিক্ষিত লোক ছিল ফলে এদের মধ্যে পুরো ধরেন আপনার পাঞ্জাব উত্তর ভারতে তো মুসলমান অনেক মুসলমান ছিল না পাঞ্জাবে তো সবচেয়ে ধনী লোকগুলো মুসলমানের বড় অংশ ছিল সিন্ধুতে ছিল
বলে তার ক্রাইসিস তো এটা মুসলিম কেন আগে শাসকের চায় বলে ওই একটা তার ইচ্ছা আর কি মুসলমানদেরকে ভারত যখন বাংলার অর্ধেক মানুষ হচ্ছে মুসলিম সেই 67 সালে যখন তারা কি বললো নতুন জাতীয়তাবাদ চাই হিন্দু জাতীয়তাবাদ কি নাম দিল কি হিন্দু মেলা খেয়াল করেন নামটা হিন্দু মেলা তার মানে কি হিন্দু মেলা মানে কি এখানে বলা আছে একদম দেখবেন হিন্দু ঐতিহ্য বেদ একদম কিন্তু আসে তো আপনি কি মনে করেন এই জাতীয়তাবাদে কোনো যোগ দেবে মুসলমানরা তাই নেই ওরা চাই মুসলমান কেন এখানে তো এরা ঢুকতে ছোট লোক হিন্দুকে ঢুকতে দেয় আচ্ছা কেন 67 সালে 2-3 বছর তো হিন্দু মেলা তবে দু একটা পত্রিকা লিখলো যে কেউ ঠিক হচ্ছে না এত মুসলমান পড়ে আছে তোমরা এটা কেন থাকে না কিছু বিবেক মানুষ সচেতন থাকে তখন তারা নামটা পাল্টাই দিল চৈত্র সংক্রান্তি হিন্দু নামে উঠে এই জিনিসগুলো চলে গেল না কিন্তু এর হোতাকে কে বঙ্কিম বিবেকানন্দ মধুসূদনের বন্ধু রাজনারায়ণ বসু এরকম কিছু লোক তারা লিখিত হবে অরবিন্দ এই যে অরবিন্দ ঘোষ হ্যাঁ যিনি পরে বিশ্বের জগত চলে গেলেন রাজনীতি বাদ দিয়া ধ্যানে মগ্ন হইল রাজনীতি করে কি ধ্যানে মগ্নদের সক্ষম এরা কি করলো পরবর্তীতে যখন দেখেন এখন আন্দোলন চলতে ব্রিটিশ এখন বুঝে ফেলবে এই ব্যাটারা তো যে আমাদের দালালি করছে এরা তো ক্ষমতা চায় এদের তো ঠেকানো যাবে না আমাদের ক্ষমতা দিয়ে দিতে হবে একদিন মুসলমানদের রাজনীতি করছে না এদের নিয়ে এই ব্রিটিশ মাথায় ঢুকলো না এবার তো মুসলমানদের সাথে তাহলে করতে আনতে হয় ফলে বঙ্গভঙ্গ দিল বুঝতে পারছি মুসলমানরাও হিন্দুদের শিক্ষিত হয়ে বললো কিসের বঙ্গভঙ্গ আমরা ভাইয়ে লড়াই করবো কেন আমরা একসাথে থাকতে চাই গভর্নর এসে বললো এখানকার জমিদারদেরকে নবাবদেরকে আরে বেটা মুখ্য যদি এইটা ভাগ হয় তো তুই তো রাজধানী পাবি তুই তো ইউনিভার্সিটি পাবি তুই তো আদালত পাবি কোর্ট পাবি সব পাবি তুই কলকাতার আন্ডার পড়ে থাকবি কেন সংসদ থেকে মুসলমানরা তাই তো আমি তো নির্যাতিত কথা সত্য যেহেতু মুসলমানকে কোনো উপন্যাসে মুসলমান আছে অথচ মুসলমান পঞ্চায়েত ভাগ দেশে খেয়াল করেন তো কেন তারা বললো ঠিক আছে কিন্তু হিন্দুরা কি বললো না আমি বঙ্গভঙ্গ চাই না কেন চাই না বাংলা মা কিন্তু খেয়াল করে এই যে মা বা ফাদারল্যান্ড মাদারল্যান্ড সব কিন্তু খারাপ জিনিস জাতীয়বাদীদের একটা ভয়াবহ চক্রান্ত এটা না বলে প্রাণ দিবেন না তো বললো কি আমার মা তো মা কিসের খাইবেন কথাবার্তা আসল কথা সব জমি জায়গা তো হিন্দুদের উত্তরবঙ্গে অর্ধেক জমি জায়গা পাবেই না তারা পাবে জমি জায়গা চলে যাবে আর কি যাবে ওই সময় বড় ব্যবসা কি এডুকেটেড ক্লাস তারা কী করে ল আইন এবং মামলা হয়েছে করে বাংলা লোকরা জমি জমা নিয়ে সব ওইখানে মামলা হয় এই বাটের রাস্তা বসবে সব বড় হিন্দুরা এমনকি আমাদের সেই বাংলার ওই বারে বুঝছে না তো ফলে তারা এই যে 1905 সালে যে তারা বললো সেটা কারণটাইটা যে ওখানকার ওয়েলথ আসবে না ওখানকার টাকা আসবে না ওইখানকার জমি জমি হারাই ফেলবে ফলে তারা লড়াই সেটার জন্য কিন্তু অন্য কিছুই হয় না কারণ বাংলা মার জন্য যে তারা লড়াইটা করছে সেই বাংলা মার লড়াই প্রথম দিন তারা বক্তৃতা যাদের সব ইংরেজিতে তারা যে একটা এই যে কী বলেন ঘোষণাপত্র সেটাও কিন্তু ইংরেজিতে বুঝতে পারছেন এবং রবীন্দ্রনাথ একমাত্র সত্যিকার অর্থে এই মানুষটা ছিলেন ডিফারেন্ট সে বাংলা করে কোনো সমস্যা এখানে কিন্তু বাংলা এবং রবীন্দ্রনাথ যদি শুনতে যাবে বাংলা এটা কি উচিত সে গান লিখলো আমার শোনা বাংলা এই আমার প্রশ্ন তারপরে স্বদেশী আন্দোলন কি আমাদের দেশীয় কাপড় পড়তে হবে সব ঠিক আছে রবীন্দ্রনাথ সবই ঠিক আছে কিন্তু মুসলমান তুমি আন্দোলন করতেছো কি নিয়ে শর্ত কি কালীর কাছে গিয়ে তোমার শপথ নিতে হবে কোরআন হাকিমের শপথ নিতে হবে তাহলে এখানে মুসলমান আসবে কেন রবীন্দ্রনাথ যদি কম্পিটিশন করতে বসতেছে কেন তাহলে এখানে এটা কি রবীন্দ্রনাথ তার এই 45 বছর বয়সে ওই যুগে সে বুঝতে পারতেছে যে এটা আসলে কী হচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু যখন অনেক দেখালি আপনাদের পড়েন না বলে সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথ বলেন খালি এটা হ্যাঁ কালান্তরে অনেকগুলো লেখা লেখে যখন হিন্দুকে বলে তোমরা দেশের ওরা যখন বাংলা হিসাবে বললো ইয়ে করো এই খদ্দের পড়ো এই পড়ো আরে খদ্দের পড়ো কী করে খদ্দের দাম তো অনেক খুব
যখন এইখানকার কৃষকরা লড়াই করলো যে আমাদের কাপড় আমাদের কারিগর শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, তখন জমিদারের বিরুদ্ধে ছিল। তার কাপড় যখন তার কাপড় বন্ধ করে দেয়, ব্রিটিশরা তার সস্তা কাপড় দিল, কিনলো, তখন কথা বলে নাই। এখন হচ্ছে তারা যেহেতু স্বদেশী বইলা তারা শুরু করলো শব্দ মরো, এই করো সেই করো সব। তো এখানকার পরিপ্রকল্প করে কিসের, এবং গরিব পিটাই দিল ভদ্রলোকের ছেলে মেয়েদের, কিনলেও কিন্তু তারা বুঝলেন না। এটা রবীন্দ্রনাথ দেখে আলাদা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ প্রথম এই দাঙ্গাটা দেখে রবীন্দ্রনাথ কি হচ্ছে দেখে রবীন্দ্রনাথ কালান্তর প্রবন্ধ রাখে, শোনা এমন হিন্দু ভাইরা, তোমরা মুসলমান সঙ্গে গাল দিলেই হবে? যেই মুসলমান দাওয়ায় উঠলে তোমরা পানি ফেলায় দাও, এখন সেই মুসলমান ভাই বোনেরা ডাক দিচ্ছ, এটা প্রচুর দেখা আছে। এখন সেটা উপন্যাস আছে ঘরে বাড়ি ঠিক কি সেখানে দেখা যাচ্ছে নায়ক একটা ভণ্ড, কিন্তু ইয়াং ছেলেরা কিন্তু প্রাণ দিচ্ছে সত্যি দেশ ভালোবেসে। এই সত্য কিন্তু আজকাল তখন ছিল তার ফলেই আপনারা দেখেন ঘরে বাইরে দেখতেছে যে ছেলেটা কম বসে ছেলেটা প্রাণ দিচ্ছে, সে না বুঝে প্রাণ দিচ্ছে, শুধু নেতা কিন্তু প্রাণ দিচ্ছে তার স্বার্থে, তার সে ক্ষমতা নিতে। অতএব রবীন্দ্রনাথ কিন্তু আর দেশ সচেতন ছিল না, যেটা আমাদের বুঝতে হবে, সেটা বিরুদ্ধে করছে। হ্যাঁ, আর নেহরুর কথা বলছিল, যেটা ছেড়ে দিতে পারেন, বলছে ওই চাকরি বাকরি পায় না ইয়াং বলা বান এগুলো এইসব আন্দোলন করতেছে। এখন আমি আমাদের এই আন্দোলনের চেহারাগুলো যদি না বুঝি আগে, তাহলে সমস্যাকে আমরা এরপরে অ্যাড্রেস করতে পারবো না। তখনই মানে অনেক কথা আমরা ব্যাখ্যা দিতে পারবো না, সেগুলো সেন্সিটিভ হবে। যেহেতু আমাদের মনটাকে গাল দিতে ইচ্ছা করবে আর মনের পক্ষে যেতে ইচ্ছা করবে, এটা আমরা একসাথে ইচ্ছা করবে। ঠিক আছে, এই যে এই পুরো সময়টা বুঝেছে ব্রিটিশ যখন কি করলো, মুসলমানদের খেলা বললো কংগ্রেস হয়েছে কবে? 85 সালে, 1818 কেন হয়েছে? কারণ ব্রিটিশরা টের পাইছে ওই যে 66 সালে দেখতেছে রাস্তা পোলাইজেশন চাকরি হচ্ছে, তো এটা তো থামাইতে হবে। কেন থামাইতে হবে? উচ্ছিষ্ট ভাগ দিতে হবে। ফলে ওই লোক দিয়া একটা পার্টি বানাই দিল, কংগ্রেস ব্রিটিশরা বানিয়েছে, এবং সেখানে প্রথম স্লোগান হয় রানীর নাম জল হয়ে গেল, গেল আর গৌতম দ্বারা ওইরকম করতো। পরবর্তী সময় এই আস্তে আস্তে একটু মডিফাই চেঞ্জ করতে থাকে। এবং এই দলে জিন্না জয়েন করলো কবে? 5 সালে। 6 সালে মুসলিমদের বলি, বেশিরভাগ মুসলমানেরা মুসলমানদের। জিন্না তখন ইয়াং লয়ার মুম্বাই, কিন্তু সেকেন্ড ইন পজিশন ইন কাউন্টি। তো জিন্নাকে ডাকলো, তখন ওই মেহেদা যাবে দরবার করতে দিল্লিতে ইংলে। তো হঠাৎ মেহেদা অসুস্থ হয়ে গেছে, বড় লিডার, সিনিয়র লিডার। তারা বললেন কাকে নিয়ে যায় জায়গায় চিন্তা করে, বললো ওই ছোটটাকে না, ইয়াংকে না, ওই জিন্নাকে না, ও খুব মেধাবী ছিল, ভালো তর্ক করতে পারে, দেখছে প্র্যাকটিসটা ভালো, খেয়াল করে জিন্নার ডাইকেনে কংগ্রেসে নিয়ে আসছে। কিন্তু আপনারা কি জানেন এখন এই জিন্না সম্পর্কে? বিদায় দত্ত করছে, পাকিস্তান ভাগ করছে, ভারত বানাইছে, পাকিস্তান বানাইছে, সব এই সত্য দেবে। এটা কংগ্রেসের দিন পর্যন্ত যেভাবে করে 24শে জুলাই 15 দিন 20 দিন গণমাধ্যম করে মিথ্যা বলছে, একই মিথ্যা কংগ্রেস ছড়াইছে, আপনারা বিশ্বাস করছেন কংগ্রেস। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এই ভিতরে বই লিখতে পারি মুসলমান, বুঝতে পারছি? মুসলমান বলতে বোঝাচ্ছি যে মুসলমানদের রাগ বেশি, ওই মুসলমান বলতে বিশ্বাস বুঝেছি, বা পূর্ব বাংলা থেকে আবার লিখছে কারা এইটা, তাও কিন্তু বর্ণ হিন্দুরাই লিখছে আমাদের এই মুসলমান, মানে যদি মুসলমান বলছে বাঙালি মুসলমান যদি বলতে চান লিখছে যে আসলে তারাই বলছে যে না, এটা তো চিন্তা তো ভালো মানুষ। কে বলছে? তুই একজন গান্ধীবাদী বলছিল, গান্ধীর চেলা ছিল, যে ক্লাস 8-এ লেখাপড়া ছিল, গান্ধী হিসেবে আপনার পায়খানা পরিষ্কার করতো গান্ধীবাদী, যে মনমোহন সিং বন্ধু ছিল। তারপর আমার অনেক বন্ধু ছিল বৌদি, মানুষ হয় সিনিয়র শৈলেশ কুমার বন্ধ, আমি যে জিয়া আপনি বই লিখবেন আলোচনা পাবো। এখন ওই যশবন্ত সিং বিজেপির লোক তার পক্ষে বই লিখছে, সব হিন্দুরা কিন্তু তার পক্ষে বই লিখছে, জয় চেলার দিচ্ছে। দেখেন মুসলমান নাকি তারপর আমি নাম বলতে একে পড়ে সব কিন্তু হিন্দু, তারা লিখতেছে বলতে যে জিন্না ছিলেন কি, জিন্না নিয়ে গান আছে তো, সহজিনা নাইডু, হিন্দু মুসলিম মিলনের অগ্রন্ত হয়ে জিন্না, মানে জিন্নার পলিটিক্স ছিল দুইটা আরো 10, একটা হচ্ছে হিন্দু
এবং মুসলিম এমিরেট থাকতো। আর কংগ্রেস পলিটিক্স কি ছিল, আমরা হিন্দু হচ্ছে 3/4, মুসলমানের রাখলে কি সাথে না রাখলে, বুঝতে পারছি কথাটা? এটা তোর গায়ে ওরা তো মুখে বলতো না। আর কি জিন না বলতো, শোনো দেশ তো স্বাধীন হবে, তো সংবিধান মানা যাবে না, সংবিধানে কি থাকবে? তার দাবি ছিল এটা, মানে বেসিক কথা হচ্ছে তার দাবি ছিল সংবিধান সবসময় কি থাকবে, সমস্ত ক্ষমতা থাকবে প্রদেশের হাতে, আর কেন্দ্রের হাতে থাকবে 3টা জিনিস মাত্র, পররাষ্ট্রনীতি, সবগুলো প্রদেশের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা হবে এইটা, মানে এই 3টা জিনিস ছাড়া সমস্ত থাকবে প্রদেশের হাতে। আর কংগ্রেস কি বললো, না সব থাকতে হবে কংগ্রেসের হাতে, সরি কেন্দ্রের হাতে। এবং কেন্দ্র চাইলে কি করবে, বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? প্রদেশের সংবিধান স্থগিত করে দিতে পারে। আপনি আসে কিন্তু সেই সব সংবিধান কিন্তু ভারতে আসে, ভারত কিন্তু কর্ণাটক এই ইয়েকে কর্ণাটক যেহেতু ইয়ে ছিল, বামফ্রন্ট সরকার যখন ছিল, যখন পশ্চিমবঙ্গ বামফ্রন্ট ছিল, সংবিধান স্থগিত করেছিলাম, বহু জায়গায় সংবিধান স্থগিত করেছিলাম বহুবার। ভারত কেন? কারণ তার সংবিধান সে এই সে যেটা চাইছে ওই স্বাধীন। আচ্ছা, এবং কি হয়েছে, আরও ভাগও করছে কংগ্রেস। আমি মোদ্দা কথা বলছি, কারণ এগুলো বাকিটা করবেন আপনারা, এই কথা বলছিল না, কারণ অনেক আলোচনা আছে। তার মধ্যে আপনারা বলেন আমরা সেজন্য খানের মধ্যে আসছি, কারণ সেজন্য খানা সবাই এই তথ্য আমাদের কল্পনার দোষ না, এই তথ্যগুলো পরে আসছে, এইগুলো এই যে যশোর সিং এই তথ্যগুলো পরে নিয়ে আসছে যে আসলে 40 সালে যে লাহার প্রস্তাব হয়, সেই লাহার প্রস্তাবটা কিন্তু হয়েছিল আর একটার মধ্যে, বুঝতে পারছি কথাটা? তর্ক বিতর্ক হয় না, পলিটিক্যাল পার্টি শেষ হয় না, রাত একটা হয়ে যায় না, রাত একটার পর পত্রিকা কখন চালু হবে, নিউজ লাস্ট নিউজ কখন নেই, তাহলে পত্রিকায় কোনো লাস্ট নিউজ যায়নি, ঠিক আছে মুসলিম লীগের। তাহলে পরদিন কী করে পত্রিকা সব পত্রিকা ছাপলো যে পাকিস্তান সিদ্ধান্ত হয়েছে, এগুলো জানা গেছে। অথচ পাকিস্তান শব্দটাই ছিল শব্দ হইল দেখা গেছে, পাকিস্তান কোনো শব্দই নেই। এইসব শব্দটা এইসব ডকুমেন্টস, হ্যাঁ আপনারা তো আমাকে কথা বলতে শর্ট করতে পারি কেন তখন? হ্যাঁ, বলে আমি বলছি যে আসলে ওইখানে যাওয়ার আগে আমি ওই পর্যন্ত যাইতে পারতেছি না। আমি তো 24 জন যাইতে পারছি, আমি 70 পর্যন্ত যাইতে পারছি না, তাকে 40% হয়ে গেছে আমার। ভারত বা খ্যান তেন এগুলো সব কিন্তু হবে না। এটা 27 কারণে আমরা প্রাণ দিলাম, বা 27 কারণে আমরা আন্দোলন করলাম। আমরা কেন পাশে একবার আন্দোলন করলাম, 27 একবার কেন করলাম, আবার 65 করলাম, আবার 69 করলাম, কেন 52 করলাম, কেন? কারণ আপনি প্রতিবার কি চাইছেন, এই যে সমস্যার সমাধান হয়ে গেল, আপনি সমাধান চাইছেন। আর সমাধান চাওয়ার তো কথা না, আপনার করার কথা অ্যানালাইসিস, বিশ্লেষণ, যে এই আন্দোলন থেকে কতটুকু আমি পাইতে পারি হাইয়েস্ট, কী করতে পারি, তাই না? এই আন্দোলনে ম্যাচ কী পাইতে পারি। আমি তো এই আন্দোলন সম্পর্কে কি পাবনা পাবো যাই নাই, 2 তারিখ আমার এখানে এখন পাবে, কত লেখা লিখছি ছাত্রদেরকে আপনারা এই অন্তত মাঠ ছেড়েন, হাসিনা ছেড়ে দিলে পাবেন। কি দাবি করতে হচ্ছে বেশি বলি, আমি এগুলো তো হবে না, আপনাদের যা বলছেন। তখন সংবিধানের এই সমস্যা কিছু ছিল না, এখন বলতে এগুলো ছিল না, কারণ মানুষ আস্তে আস্তে সময় আসাকে খেলো, বাপ মা এত কিছু বুঝায়, কারণ কারো নির্দেশে তারা মাঠে আসে নাই। প্রত্যেকের কাছে নিয়ে আসছে আমার ছেলে এই আন্দোলনে আসছে, আমার ছেলে কী হবে, আমার সন্তানের কী হবে, এই আসেনার এই তো অমানুষ নাকি এইভাবে মেরে ফেলতেছে, তুই এখন ছেড়ে দেয়, বাচ্চারা রাস্তায় নিয়ে গেছে, তুই চান এই কারণে না, চাকরির কারণে। আপনি তো নিউক্লিয়ার কল্পনা বাধ্য নাই, আসলে আপনার পাবলিক সেগমেন্ট বুঝতে হবে, এই মোটিভেশনটা বুঝতে হবে, পাবলিক কী চাইছেন, আপনি কি চাইছেন বড় কথা না, আপনি যা চাইছেন আরও 10 বছর আগে এইটা কিন্তু আপনার এখানে আপনি বই লাগবেন আসলে এগুলো চাইছেন, এগুলো কেউ চাইনি আপনার। আসলে কী চাইতে পারতো সেটাই বলছি, অন্তত 3টে জিনিস চাই। ছাত্র চাইলে হল বন্ধ করে দেওয়া যাবে না, কথায় কথায় আমি এগুলো বুঝছিলাম, চাইলে এখানে পুলিশ ঢোকায় দেওয়া যাবে না ইউনিভার্সিটির মধ্যে কখনো, ছোটোখাটো ডিমান্ড যেগুলো চাওয়া যাইতে পারে, বুঝতে পারছেন? যেগুলো ছাত্ররা যে মুভমেন্টের উপর করতে চায় বারবার, আপনি যদি আদায় করে ভালো মুভমেন্টটাকে করতে হবে, ফলে তার কোন বেসিক মুভমেন্ট তাদের সে আদায় করতে পারে, তাইলে তার পক্ষে সম্ভব হবে, পরে আরও মুভমেন্ট চালাবে, মুভমেন্ট হইতে হবে তাকে।
কারণ আমি তো ইতিহাস পড়াশোনা পেপার দেখছি, অন্য লেখক ইতিহাস দেখছি, জানি যে একবার কিছু হয় না, হয়নি। এবং এখানে তো আরও হবে না, কারণ এখানে আমরা এত বেশি গন্ডি পাচ্ছি। যেমন দেখেন আমি পরদিনই বিকাল এই 5 তারিখ দুপুর মধ্যে সব বিচ্ছিন্ন হয়ে গেছি না। কি হয়েছে আমি বলি, 5 তারিখে আমার এক ছাত্রী ফোন করছে আমাকে সন্ধ্যার সময়, সেই হিসাব করে আন্দোলন করে। আমি খুব স্টুডেন্ট লাইফে গালাগাল তো আমি দেখি, আমি যাই যে তুমি পার্টি টাড়ি করে দেখি আন্দোলন তো ভালো লাগে। আন্দোলন করে দুবারের পাশে পরে সন্ধ্যার সময় আমাকে ফোন করছে, স্যার আমাদের বাড়িতে আক্রমণ হচ্ছে, জানো স্যার আমার বাবা আমি সমস্ত নেই না, সেই জন্য আমার হবে স্যার আমার খুব খারাপ হচ্ছে, আমার স্কুল ডাক্তার আমাকে ফোন করছে কী করি। তখন আমি কারে চিনি, কারে বলবো, বিএনপি আমি যাকে যাতে সব জেল মেলে বলে তাদের চিন্তা আমার ফোন করে কী করা যায় বলতো, ওটা দোস্ত আমাদের সবিতা জানি আছে, আমি দেখছি ও মতো ট্রাই করছে, যেহেতু ছোটো তখন শুভেচ্ছা মধ্যে বিএনপি, তো ও মেয়েটা বলবে স্যার আমরা স্যার সব দেখ আমি তো বেঁচে গেছি। কিন্তু আমি দুপুরবেলা 11টার সময় আমি চিন্তা করলাম যে আমি আজকে যাবো না, এখানে যাবো। এগুলো সব মানুষ জানি 4 তারিখে যদি সবাই একত্রিত না হতো 5 তারিখে, তাহলে কেউ তো আর্মি কখনো মেরে বলে তো সব অনেকে জানো যে আর্মির খবর দেয় তোমরা যদি সবাই 5 থেকে 6 থেকে আসো, 5 থেকে আসো যেই হবে একটা ব্যবসা হয়ে যাবে সেই চিনারিয়ার মতো 10 মিনিট। মানে এগুলো তো আমি ভাবলাম যে আজকে কাজ আজকে অবজার্ভ দিনটা মানুষ, আমি একা না তো মিসে কিছু হবে, আমি আমার তো আসলে অবজার্ভ করা ইম্পর্টেন্ট আমার জন্য, আসলে ওইটা থাকার কী করে। আমি যা যা পাইতেছি এবং যা যা শুনতেছি, আমি তোমার কথা হতাশ। এবং আমি যখন শুনলাম যে বলা হচ্ছে যে একেবারে বক্তৃতা দিল আর্মির চিফ হাসিনা পালায় গেছে, আমার যে প্রধান প্রশ্ন হচ্ছে ক্ষমতা কার কাছে আছে, হাসিনার যে পাঠাই দিল কার হাতে, নাকি আন্দোলনকারী? আন্দোলন তো নাই না। আমি তো শুনলাম আসিফ নজরুল বলেছে আপনাদের বাড়ি ফেলে যান, আর্মি ডেকে নিয়ে আসছে প্রথম জামাতের নেতা, এগুলো সব তো আমাদের খবর আসতেছে। আমরা কি জানতাম না যে জামাত এখানে সিস্টেম বলি নাকি মনে করি, তো এইটা যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো হ্যান্ডেল করতে পারবে না। আমি যখন দেখছি আমার ভাইরা মিলা সকালবেলা প্ল্যান করছে কী করবে না করবে, কেন দেশ ঠিক হবে। আসলে আমাদের নিজেরা জানে না তো আমি কিছু করনি, আমি তো ভাই পলিটিক্যাল পার্টি না, আমার শুধু স্টুডেন্ট, আমার যদি বলছি আমি পলিটিক্যাল পার্টি করি, আমার বহু স্টুডেন্ট লোকজন আছে, তাই আমি গিয়ে ওখানের সিদ্ধান্ত সব সাথে বললাম। আমি সলিমুল্লাহ খানের মতন ইন্ডিভিজুয়াল পার্সন মনে করছি এটা মিসলে যাওয়া হলো, মিসলে গেছি, যাকে যা বলা যা লেখার কথা লেখা দিয়ে করছি। আমি কিন্তু সেই দিন অনেকেই বলে গেছি যে যেইটুকু আগ্রহ থেকে পাওয়ার কথা তাও কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। এখন আমি আমরা ইউনিভার্সিটি ভালো হয়েছি, আমরা কিন্তু একজনকে এত কথা বলছি, একজন খেয়াল করেন আমরা এই আন্দোলনের একটা বেনিফিট নিয়ে কথা বলি, একটা কিন্তু আরো পড়িয়ে যায়, বেনিফিট কী করেছে। আপনি হচ্ছে ভয় পাচ্ছেন, আমি বলবো যে আমি তখন মানুষ দেখতে পারি না, চিন্তা করতে আমরা বিতর্ক করছি, প্রত্যেক গালাগাল করছি না এখানে, এটা তো বলে মত ভিন্ন, এটা তো ডেমোক্রেট প্র্যাকটিস। আরে ভাষাটা আপনার খুব খারাপ, এই ভাষাটা আমরা ব্যবহার করছি না, এই কথা তো চলতেই থাকবে না, যেটার জন্য এই আমরা হাসি ঠিকানা ফেলে দিচ্ছি। এটা কিন্তু প্রথমটা কিন্তু আসলে সাকসেস হয়ে গেছে, বুঝতে হবে কিন্তু আসলে যেটা আগে হয়নি, এইবার কিন্তু হয়েছে। সেটা আমরা প্রতিদিন বিতর্ক চালাই দিচ্ছি, আপনি খুঁজতে চাইছেন কারণটা কি, তারপর স্যার যেটা আগে হয়নি, ফলে এইটা আমার একটা বড় সাকসেস। এটা কিন্তু বুঝতে হবে, এটা আমি খাওয়াবো। তুই এখন আপনি কাজ দিচ্ছেন সরকারকে, আপনি ছাড় দিচ্ছেন না, কিন্তু আমার সরকার বলে পাবো। আবার আপনি কি এই সরকারের আক্রমণকে আপনি যাচ্ছেন না ছুটিটা বাঁচানোর জন্য? ইউনুসকে আপনি যতই গাল দিচ্ছেন, সেটা ইউনুস রাজি না হয়তো এই সরকারের বস্তু কি হইতে বলেন তো আমাকে, হ্যাঁ আরো এই তো ওই যেটা বলতেছে আমেরিকা বলতো আমাদেরকে, আমেরিকানরা বলতো এই তো 15 আগস্ট আমি ক্ষমতা করে দিচ্ছি, খুব স্বাভাবিক, ভারত আমার সাথে আছে, সব আমরা আমার আর্মি আমার নিতে পারতো কিন্তু আন্দোলন ভেঙে দিচ্ছি। যদি ইউনেস্কে নিয়ে গভর্নমেন্ট মানে ঝামেলা হইতো, যদি এখন তাহলে পারতো কি হইতো বলেন তো। ইউনেস্কে আর গভর্নমেন্ট হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, একটা থ্রেট চলে ইউনুস, যেহেতু একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স আমেরিকার লোক, সব মিলে কিন্তু আসলে আমাদের জন্য আর সব আপনি একবার অনেক কিছু কিন্তু আমাদের পজিটিভ আছে।
আমি কি ইউনিভার্সিটি চিনি না, সে কি দিলে আমি জানি না। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমার ইউনিভার্সিটির 3 জন লোক এখানে আছে, আমি কইছি যে এই 3টা বদমাইশ লোক এখানে থাকে চলে যে আমার ইউনিভার্সিটির ক্রাইমগুলো সলভ করতে পারেনি। একটা লোক সার্টিফিকেট নকল করছে, তাহলে চাকরি এখানে যারা এই শিক্ষকের কাছে কি আশা করি? কিন্তু আপনার তো এখানে খুব বেশি কিছু আশা করি, এটা তো বলতে চাই এখন আপনার তো অন্য আলোচনা। আপনার জাফর যে পূজা করছে তখন পূজা করছে প্রশ্ন যে জাফর 71 দিতে পারে। তারপর এরা সবাই কী করছে? এরা হিরো হইতে চেষ্টা করছে, এরা পূজা পাইতে চেষ্টা করছে, এরা নিজেকে নিয়ে বড় বড় করে দেখতে চেষ্টা করছে। এবং এই ফ্রিডম ফাইটারদের মধ্যে সমস্যা আছে অনেক অন্তর্ভুক্তের মধ্যে। তার মধ্যে মুক্তিযুদ্ধের মধ্যে একমাত্র আমি একটা বিশাল কিছু করে বলেছি, আরে বাবু তুমি করছো তো তুমি ঠিক আছে, তুমি যদি তো কথা বলো যাবে কিছু কেউ কোনো সেটা করে না। আপনি দেখেন কে তারা যেটা করে হয়তো এটা দায়িত্ব আমি করছি, এটা আমি বেচা কিনা করার জন্য আমার ডিউটি শেষ শেষ। আরও লোককে আসতে হবে, তুমি আরো কারো বড় কাজ করো না, আরে আসতে কন্টিনিউস আপনি যেটা আর কিছু করা যাবে না। কেন বন্ডির মধ্যে সংবিধান যাবে কেন পাল্টানো যাবে না? ফ্ল্যাগ নিয়ে কথা বলা যাবে না। কেউ যদি বলে ফ্ল্যাগ ঠিক নেই বলো, বলতে দেন। অর্থাৎ আপনি লজিকটা বলেন যে না ভাই কেন ফ্ল্যাগ ঠিক, আমাকে যখন কেউ বলছে বলে যে ফ্ল্যাগ, আমি ভাই ফ্ল্যাগ নিয়ে কথা বলতে পারি, কিন্তু এখন 54 বছর পয়সা ফ্ল্যাগ নিয়ে কথা লাভ, ফ্ল্যাগ নিয়ে কথা বলবো পরে আবার সব লোককে খাওয়াটা দিয়ে দাও, তারপর ফ্ল্যাগ নিয়ে কথা বলবো। তারপর এই বছর আমার ফ্ল্যাগ সমস্যা নেই, বছর আমার খাওয়া নেই, এটা মূল সমস্যা। তার কথা বলতে পারি সেটাকে দাও। এই গানটা ঠিক না, আমি ঠিক আছে একমত যে গান মুক্তিযুদ্ধ নাই, কারণ কিন্তু ওই মুহূর্তে বেছে নিতে হয়েছে একটা গান দিছে, ফলে তুমি এটা মানে এটা আমার ইমোশনাল সম্পর্ক হয়ে গেছে, এটা মানে পাল্টাতে জরুরি কোনটা আমার জরুরি। এটা আপনারা অনেক কিছু বলছেন ইনডাইরেক্টলি, তার মধ্যে সেটার একটা পয়েন্ট জরুরি, আপনার কথা বলতে হবে, আপনার মাঠে থাকতে হবে, লড়াই করতে হবে, তাই না? এবং এই লড়াই কিন্তু করবেন আপনি, আমি লিখে দিই আপনাকে, লিখে নিয়ে যান। আপনার ছেলে আবার এখানে মিটিং করবে, আপনার নাচের মিটিং করবে, আবার করে করবে হ্যাঁ কী হইলো আমার বাপ করছে অমুক করছে, আমরা কী হইলাম? হয়তো 20 বছর যেতে পারে, আমরা জানি না। এই লড়াই শেষ আমার নাম লাগে, বুঝতে পারছেন কথা? এটা নির্ভর করে আমি কতটা কনসাস, আমি কতটা ভবিষ্যৎ দেখতে পাবো। আমরা কিন্তু একাত্তর জন্য ভবিষ্যৎ দেখতে পারি না, দেখতে বিষয়ের জন্য দোকান। এবং আমি একটা কথা বলি, আমি একবার দিন বলছি, আওয়ামী লীগ প্রথম ক্যাসিস ভাইকে বলছি তো বুঝতে হবে 69 থেকে 71, এটা না বুঝতে হবে না। এই ক্লাস কতটা কার মার্কস কেন পড়ে? যখনই আওয়ামী লীগ বড় ছিল বা লোকসংখ্যা খুব বেশি ছিল আসলে না, এবং তার সেগুলি নাই হয়েছিল। যদি ছাত্র আন্দোলন না হতো পাকিস্তানে এবং এখানে যদি ভাষা নিয়ে সেই মুভমেন্ট না দরকার হতো সেগুলো কি হতো আসলে পসিবিলিটি ছিল। আপনি খেয়াল করেন, আজকেও খেয়াল করেন, কিন্তু আমেরিকার বিচারিতে দেখেন যেরকম কথা বলে, একবার বলে আগরতলা ষড়যন্ত্র মামলা, ষড়যন্ত্র বলে না, ষড়যন্ত্র শেখ মুজিব স্বাধীনতা চায়নি, চাইলে ষড়যন্ত্র ছিল না, কোনটা একটা সত্য মন্ত্র হয়েছে ক্লিয়ার করতে হবে, বিরোধ হবে, একটা সত্য দিতে পারে। তাহলে এই আওয়ামী লীগ পপুলার ছিল, হয়তো যে আওয়ামী লীগ পপুলার হয়ে গেছে হঠাৎ করে, যেমন এই মুহূর্তে বিএনপি চলচ্চিত্র পপুলার হয়েছে তখন ফল পর, তাই না? এই পপুলারিটির সঙ্গে সঙ্গে কী হয়, একদল গুন্ডা পান্ডার প্রথম ঢুকে লুটপাটকারী, ফলে আওয়ামী লীগের ওই মুহূর্তে সব লুটপাটকারী ঢুকে পড়ছে। কিছুদের মধ্যে তখন তাদের খারাপ অবস্থা ছিল না যে আজবাজেরও বেশি পেমেন্ট হতে পারছে, বেশি প্রতিটা পার্টি ঢুকাই হচ্ছে। এখন ডক্টর কামালকে বানাইছে এই কারণে যে বাচ্চারা মানে মামলার জন্য লড়ছে, এটা তো আসলে শুধু মুক্তিযুদ্ধের সাথেই ছিল, পালাই চলেছে পাকিস্তান, সরি সুস্থ আমার কথা। আরো বহু লোককে একজন লোককে বানাইছে, সে কিন্তু ভাষা নিয়ে লোক ছিল, বুঝছেন, তারটা খারাপ না, সে করছে তারা কইছে এই তোর আমি ঠিক আছে আমার লিখছি, সে নিয়ে আনছে এই মঞ্জুরুল্লাহ চিনে করে। উনি সায়েন্স টেকনোলজি মিস্টার ছিল, ভালো মানুষ ছিল, মবিজ চৌধুরী সবাই আমাদের সবাই তার পাওয়া নেয়, হ্যাঁ। তো ওনাকে উনি কিন্তু প্রত্যেকটা ভাষা এরকম দিচ্ছে, তো ধর এটা 5% দিচ্ছে হয়তো লোককে। কিন্তু যারা আইসা বিভিন্ন জায়গায় আস্তানায় আসছে নানানভাবে এদের সাথে এদের সাথে, এটা সব পাঠ পায়, এটা কেউ মুক্তিযুদ্ধ করতে চায়নি, সবাই হিন্দু শরীর যুদ্ধ দেশ শেষ, ভাষা জিততেই না মনে মনে বুঝ করে না, সেরকম আসলে মুক্তি জিতবে না, যায়নি। যেই জিতছে এই লোকগুলো কিন্তু লাফাই গিয়া যারা ফ্রন্টলাইনে ছিল, এই যুদ্ধ করছে 85% মানুষ সাধারণ কৃষক, সে তো বাড়ি ফিরে গেছে, তার তো কোনো চাওয়া পাওয়া ছিল না। সে আপনার কাছে যাতে ভিক্ষা দেন তারে কি টাকা ভাতা, এটা সে আশা করে আসতে চায়, আপনি নিবেন করে ও দিতে দিচ্ছে, ও চায়নি, ও বড় বড়টা সেরেটু চায়।
ও কি চাইছে এইবার আমার ছেলে খাবে, আমি এবার ঠিক ন্যায্য মূল্য পাবো, এইটাই সে চাইছে, সে ভিক্ষা চাই আপনার মতো এইটাই চাইছে। ফলে এই যে তার চাওয়াটা আমরা ফুলফিল তখন হয়, কেন হয় না? দুটো বছর এগুলো এইটা কিন্তু আসলে বেশিরভাগ লিডারদের মাঝে মধ্যে ছিল না। আসলে যদি যাই বলে আমাদের মাঝে মধ্যে সহজে আইসব ছিল কি ভালো করে আর্মির চিফরা চাইছে আমরা যাব, এইবার তো আমার প্রমোশন দরকার। কৃষকের কেউ ভাবে না, কিন্তু খেয়াল করে দেখেন ব্যবসায়ী ব্যবসা করতে পারমিট করতে আপনি দেখেন। এবং যুদ্ধ শেষ পর কি হয়েছে, প্রথম সমস্ত পদগুলো কারণে নিচ্ছে আর্মিরা নিয়ে নিচ্ছে। এবং সবাই 2 বছর প্রথম টাইমিংটা কী বলে দেখেন, তার প্রত্যেক 2 বছর একটা সিনিয়রিটি নিয়ে নেবে, 2 বছর, তাই না? তাদের কীভাবে খেয়াল করে বাংলাদেশ সবচেয়ে যদি ক্ষতি হয়েছে এই ঘটনা হয়েছে, সব কিছু অ্যাগ্রি করলো। যেই আর্মিগুলো ছিল পাকিস্তানে বন্দী, তাদের তো শেখ মুজিব তাদের অবস্থা করে থাকো, তো তার তো বন্দী ছিল, কী করবে? দিয়ে বাহিনী ছিল, পালাইতে সবাই পালানো সম্ভব ছিল না। সে আশাবাদ সে কি দেখলো, তার জুনিয়র সিনিয়র হয়ে গেছে। অসম্মান বুঝেন আর্মিতে। আমার এই বন্ধু ভাই তখন ছিলেন লেফটেন্যান্ট, আর আমার মামা ওই সময় লেফটেন্যান্ট মানে প্রথম কমিশন পাই। তো আমার বন্ধু ভাই মামার সিনিয়র, উইকেট আমার বন্ধু ভাই ক্যারেক্টার করেছে আমি দেখেছি। আর আমার মামা ফুটবলার ছিলেন, ন্যাশনাল ফুটবল খেলতেন আমাদের, সে কামানটা সে কিরকম থাকতো ট্রেনিংয়ের সময় কোথাও দিচ্ছে। পরে দেখলাম মামা আমার যখন আর মেজর জেনারেল, উনি তার আন্ডারে করেন। এই লোকটাকে আমি জীবনে দেখিনি আমার বন্ধু ভাইকে।